এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের ক্লাসের মূল পর্বে। বোরাক্স ভেনেটা হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করার জন্য ডাক্তার আশরাফুল আলম স্যারকে আমি বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পেসমেকার কর্তৃক আয়োজিত আজকের ৬০তম ক্লাসে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন। উপস্থিত সকল হোমিও অনুরাগী বন্ধুগণ, আজকে মেডিকার একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনার অবকাশ রেখেছি। ওষুধের নাম বোরাক্স ভেনেটা। তো অ্যাটেন্ডেন্স খুবই কম। আসলে এটা কি ক্লাসিক হোমিওপ্যাথ হওয়ার কারণেই কিনা ঠিক আমি বুঝতে পারছি না। আমি ইতিপূর্বে যত আলোচনা করে রেখেছিলাম, তো আমি যতদূর জানি যে এই অরাজনৈতিক একটা স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান সংগঠন পেসমেকারে সদস্য সংখ্যা অনেক। আশরাফুল ভাই বলবেন একটু যে সদস্য সংখ্যা কত মোট এ পর্যন্ত? আমি আশরাফুল ভাই একটু দৃষ্টি আকর্ষণ করছি। এই সদস্য সংখ্যা তো আমার প্রায় 150 আপ আছে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের হোমিওপ্যাথটা কি আমরা অনেকেই ফোর্থ সাবজেক্ট বলে না, সেই রকম ভাবে নিয়েছি। পার্ট টাইম, অধিকাংশ মানুষ এটাকে পার্ট টাইম হিসেবে নিয়েছি, যার জন্য এর প্রতি অনুরক্ততা বলেন, অনুরাগী হওয়া, সবকিছু একটু কম কম। তো যাই হোক, কারোর জন্যই কোনো কিছু থেমে থাকবে না। অনেক সুন্দর পথ কিংবা অনেক বৈষম্যের সিঁড়ি বেয়ে এভাবেই পেসমেকার সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের মূল আলোচনায় ফিরে আসছি। বোরাক্স ভেনেটা, অন্য আরেকটি নাম আছে বোরেট অফ সোডিয়াম, উচ্চ খনিজ সম্পদ। কাতরতার দিক থেকে কেউ কেউ বলেন শীত কাতর, কিন্তু এটি আসলে গরম কাতর একটি ওষুধ। ইতিপূর্বে বলেছি কাতরতার ক্ষেত্রে অনেক ওষুধ রয়েছে যেটা আমরা জানি যে শীত কাতর ওষুধ, আবার অনেক ক্ষেত্রে জানি যে এটি গরম কাতর ওষুধ, অথচ সেটার গরম কাতর শীত কাতর দুটোই থাকে। যেমন সালফার, অনেকেই কিন্তু এটাকে আমরা গরম কাতর ওষুধ হিসেবেই জানি, কিন্তু এটি কিন্তু শীত কাতর ওষুধ। ন্যাট্রামিউরকে আমরা গরম কাতর ওষুধ হিসেবে জানি, কিন্তু এটি কিন্তু ফার্স্ট গ্রেডের শীত গরম কাতর, সেকেন্ড গ্রেডের শীত কাতর। তেমনি অনেক ঔষধি রয়েছে যেটা গরম কাতরতা, শীত কাতরতা, যে কোনো একটি কাতরতার ক্ষেত্রে বলা খুব মুশকিল। তবে উভয় কাতর ওষুধ হিসেবে আমরা একটি ঔষধকেই সর্বজন স্বীকৃতি হিসেবে জানি, সেটা হলো মার্কসল, মার্কুরিয়া সলিভিলিস। তো সর্বজন স্বীকৃত উভয় কাতর ওষুধ, তবে গরমের দিকটা এর পাল্লাটা একটু ভারী। তো কাতরতার বিষয়টা কিন্তু একটি ঔষধের খুবই গুরুত্বপূর্ণ, সেই সাথে কোন উৎস থেকে ওষুধটি আসলো সেটাও অনেক গুরুত্ব বহন করে। এই ওষুধের মানুষের বা রোগীর শরীর এবং মনের পছন্দের কিছু জায়গা আছে, যাকে আমরা ক্রিয়াস্থল হিসেবে উল্লেখ করে থাকি। সেগুলা কি কি? স্নায়ুমণ্ডল, বিশেষত পাকস্থলীর অন্ত্রাদির কোমল আবরণীর উপর উত্তেজনা জন্মায় এবং রোগীর নাসারগ্র, নাকের আগা লাল দেখায়। পাকস্থলীর অন্ত্রাদির অন্ত্রকোণগুলা, দুইটি অন্ত্র আছে, যেটাকে আমরা বলি স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত্র, এবং লার্জ ইন্টেস্টাইন, বৃহদান্ত্র। বৃহৎ অন্ত্র এবং ক্ষুদ্র অন্ত্র, মধ্য অন্ত্রও আছে, তবে এই দুটোই যেগুলা খাবার স্টমাকে যায়, ওখান থেকে ডিওডেনাম হয়ে আমাদের ক্ষুদ্রান্তে চলে যায়।
তারপরে ফাইনালি মল আকারে চলে যায় বৃহদান্ত্রে, সেখান থেকে রেকটা ম্যানেজ দিয়ে মল বের হয়ে যায়। তো সেই পাকস্থলীর যে অন্ত্রগুলো আছে, তার যে একটা কোমল আবরণী আছে, সেই আবরণের উত্তেজনা জন্মাতে এই ওষুধটি বিশেষ কাজে লাগে। প্রুভিং ক্ষেত্রে এ ধরনের লক্ষণই প্রকাশ পেয়েছে। ইউটিলিটি বা উপযোগিতা, অত্যন্ত স্নায়বিকেরা খুব ভয়াতুর, নিম্ন গতিতে অত্যন্ত ভীত হওয়া স্বভাব বিশিষ্ট রোগীদের ক্ষেত্রে এই ওষুধটা বিশেষভাবে কাজে লাগে। আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা পরবর্তীতে আসছি। এবার মূল আলোচনা যদি দেখি, সেক্ষেত্রে উৎস ভিত্তিক আলোচনা। বোরাক্স বা সোহাগা আমরা জানি এটি খুবই সহজলভ্য, সহজেই পাওয়া যায়। বর্ণহীন স্বচ্ছ একটি লবণধর্মী পদার্থ। এটা বরাবরই শিশুদের বিভিন্ন রোগে, বিশেষ করে মুখের ঘায়ে এবং মাতৃস্তন্য বৃত্তের ফাটা অবস্থা আরোগ্য করতে ব্যবহার করা হয়। আগের দিনে কি করতো নানি দাদিরা, মায়েরা মুখে ঘা হলে বাজার থেকে সোহাগা কিনে নিয়ে এসে লাগিয়ে দিত জিহ্বার ক্ষতে বাচ্চাদের, এবং সেগুলা কমে যেত। কিন্তু ঠিক আপনারা বই পড়তে গিয়ে দেখবেন পারদের অপব্যবহার, একই ধরনের কথা। মানে কি, মার্কারি। আগের দিনে স্থূল মাত্রায় মার্কারি ব্যবহার করতো, পারদ ব্যবহার করা হতো। ওই যে বলতো না, পারদ খেলে কি হয়, গলা দিয়ে বের হলে সুন্দর কণ্ঠস্বর হবে, চোখ দিয়ে বের হলে চোখে দৃষ্টি পাওয়ার বেড়ে যাবে, বিভিন্ন অঙ্গ দিয়ে বের হলে সেখানকার পাওয়ার বেড়ে যাবে। এইরকম কথা কিন্তু আমরা শুনি। অনেকে পারা বা পায়রাও আঞ্চলিকভাবে বলে থাকে। তো সেটা মার্কারি, যেটা আমাদের জ্বরে থার্মোমিটারে থাকে, তেমনি এই পারদ, তেমনি সোহাগা এরকম স্থূল মাত্রা আগে ব্যবহার হতো। স্থূল মাত্রা ব্যবহারের কুফল আমরা জানি। হোমিওপ্যাথি ছাড়া অন্যান্য যে সমস্ত প্যাথি রয়েছে, সেগুলো কিন্তু স্থূল মাত্রায় ওষুধগুলো বেশি ব্যবহার করা হয়। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? একজন একটু রেসপন্স করেন প্লিজ। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। এই ঔষধের চমৎকার একটা লক্ষণ, সেটাকে নিম্ন গতিতে ভীতি। এটি এতই বড় চমৎকার লক্ষণ যে কেবল ছোট ছেলে মেয়ে নয়, বৃদ্ধ যুবকেরও নিম্ন গতিতে আতঙ্ক দেখা যায়। যেমন নাগরদোলায় উঠে যদি নিচের দিকে নামতে থাকে, কিংবা দোলনার কথাই ভাবেন, নাগরদোলায় তো সকলে উঠে নাই, দোলনা তো আমরা যারা এখানে ডক্টর হিসেবে আছি অধিকাংশই কিন্তু আগের দিনে যে দোলনা খেলা হতো, গাছের সঙ্গে দড়ি বেঁধে, সালা দিয়ে কিংবা কাঠ বেঁধে আমরা বসে বসে দোলনা খেলতাম। তো সে দোলনা খেলতে গিয়ে উপরে যখন উঠবে, আবার যখন নিচের দিকে নামবে, উপরে উঠতে সমস্যা নেই, নিচের দিকে নামতেই তার শরীরের মধ্যে স্নায়বিক এক ধরনের বিপর্যয় ঘটে, স্নায়বিক এক ধরনের ভয় আতঙ্ক কাজ করে, এক ধরনের অনুভূতি কাজ করে, সেইটার কথাই বলা হচ্ছে। ঠিক নাগরদোলাতে উপরে উঠতে সমস্যা হয় না, কিন্তু নিচে যেই নামতে যাবে অমনি তার পেটের ভিতরে, শরীরের মধ্যে এক ধরনের অনুভূতি কাজ করে। এটাকেই নিম্ন গতিতে ভীতির কথা বলা হয়েছে। সিঁড়ি বা পাহাড় বেয়ে নিচে নামলে, শিশুদের কোল থেকে বিছানায় শোয়াতে গেলে, যেমন শিশুদের, আপনি যদি বোরাক্সের শিশু হয়, আপনি তার জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, পেট খারাপ হোক, মুখে ঘা হোক, যা খুশি রোগ হোক না কেন, কারণ আমরা তো রোগের চিকিৎসা করি না, আমরা রোগের চিকিৎসা করি। সেই ক্ষেত্রে শিশুদের যদি রোগাক্রান্ত কোনো শিশুকে আপনি হয়তো কোলে ঘুমিয়েছে, কিংবা ঘুম ঘুম ভাব, কিংবা কোলে নিছেন, আপনি শোয়াইতে যাবেন ঘুমের ছেলেকে, যেই আপনি বিছানায় শোয়াতে যাবেন, তখন কি হবে, কোল থেকে বিছানায় শোয়াতে গেলে একটু নিচের দিকে ধাবমান হবে না গতিটা, ওই সময় চমক করে আপনাকে আঁকড়ে ধরবে। এই যে অনুভূতি, এইটার কথাই এখানে বলা হচ্ছে। আবার অনেক সময় শিশুদের দুই হাত দিয়ে উপরে তুলে ছুঁড়ে মারার অভ্যাস অনেকের, বদভ্যাসী বলবে, এটা দেখা যায়। এটি ভুলেও করবেন না, কখনো না। কেউ করলে বাধা দিবেন, কারণ বাচ্চাদের, শিশুদের মস্তিষ্কের মধ্যে যে আর্টারি ভেইন গুলা থাকে, সেগুলা এতই সফট যে
এগুলো ছিঁড়ে যেতে, ফেটে যেতে রক্তের চাপে বেশি সময় লাগবে না, বেশি বেগ পেতে হবে না। উপরে ছুঁড়ে যখন মারবেন তখন তার রক্তের প্রবাহটা, গতিটা উপরের দিকে উঠে যেতে পারে, নিচে নামার সময় উঠে যেতে পারে। সেক্ষেত্রে বড় ধরনের বিপর্যয়, বড় ধরনের বিশৃঙ্খলা মস্তিষ্কের মধ্যে, নার্ভের মধ্যে, ব্রেনের মধ্যে হয়ে যেতে পারে, মৃত্যু পর্যন্ত হতে পারে। অতএব সময় থাকতে সাবধান। এই কাজটি আপনার চোখের সামনে যদি করে, অনেকে বাচ্চা 2 হাত দিয়ে উপরে ছুঁড়ে মারে, আকাশের দিকে আবার ধরে, বাচ্চা হেসে খিলখিল হচ্ছে, কুটি কুটি হয়ে যাচ্ছে হেসে আনন্দে। 5-7 বার দেওয়ার পর দেখা গেল যে একবার নিস্তুপ হয়ে গেল, নিস্তেজ হয়ে গেল, চোখ মুখ কালো হয়ে গেল, কোলের মাথা কাঁধের উপর রাখলো, ডাক্তারের কাছে নেওয়ার সুযোগ পাওয়া গেল না, এমনও হওয়ার রেকর্ড রয়েছে। অতএব এক্ষেত্রে আমরা সতর্ক হব। তো সেই ক্ষেত্রে বাচ্চা নিচে নামাইতে গেলে এই ধরনের অনুভূতি কাজ করে। বড় মানুষকে বলা যায়, যদি বরাক্স রোগী হয়, তাহলে যে আপনি সিঁড়িতে নিচে নামতে কষ্ট হয় কিনা, 5 তলা কি 4 তলা উপরে গিয়ে নিচের দিকে তাকাইতে ভয় লাগে কিনা, এই যে নিম্ন গতিতে ভয়, নিচের দিকে দৃষ্টি যে নিচের দিকের গতিতে আসবে, দৃষ্টিটাও সেক্ষেত্রেও ভয়, এই ভয়ের কথাই বলা হয়েছে। এর আরো একটি বিশিষ্ট লক্ষণ শব্দভীতি। অকস্মাৎ বা হঠাৎ, অন এ সাডেন বা আচমকা, অর্থাৎ অপ্রস্তুত অবস্থায় খুব অল্প শব্দতে চমকে ওঠে এরা। কেউ হাঁচি বা কাশি দিলেও চমকে ওঠে, কিন্তু একটানা বারবার এরূপ হাঁচি বা কাশি দিলে ওইরূপ চমকায় না, কারণ সে তখন কিছুটা প্রস্তুত থাকে। ব্যাপারটা এরকম, বাচ্চা কিংবা আপনি বরাক্সের রোগী, এখন শিশু হোক, বৃদ্ধ হোক কিংবা যুবক যুবতী যেই হোক না কেন, হয়তো শুয়ে আছে, হঠাৎ করে কেউ দরজাটা একটু আহ দরজা ধাক্কা দিল, অল্প একটু শব্দ হলো, খুবই কম শব্দ, সেক্ষেত্রে চমকে উঠবে। অথচ ওই শব্দে চমকে ওঠার কথা না, তবু চমকে উঠবে। কেউ একটু দূরে থেকে হাসি দিয়েছে, সে চমকে উঠবে। নিদ্রাহীন কোনো নীরব রাতে দূরে বন্দুকের আওয়াজ তীক্ষ্ণভাবে এসে তার কানে লাগবে, অথচ ওই আওয়াজটা স্বাভাবিক সুস্থ মানুষের জন্য তো কোনো ব্যাপারই না। কিন্তু দরজা আপনি খুললেন, একটু শব্দ হলো, চমকে উঠলো বাচ্চা, আবার খুললেন, হয়তো আবার চমকে উঠলো। একই সময় বিরতিতে আপনি খুলছেন, আবার বন্ধ করছেন, খুলছেন, কিংবা ওই একই ধরনের শব্দ বারবার করছেন। সেক্ষেত্রে বাচ্চারা যখন অভ্যস্ত হয়ে যাবে, তখন আর ওটা কিন্তু চমকে উঠবে না। এই জন্য বলা হচ্ছে আচমকা, অন এ সাডেন, হঠাৎ যদি শব্দ থাকলে সে চমকে উঠবে। এতই কান, হিয়ারিং পাওয়ার। তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। উপরের এই প্রকৃতিগত লক্ষণ দুটা থাকলে, বিশেষ করে শিশুর যে কোনো পীড়ায় বোরাক্স দ্বারা নিশ্চয়ই আরোগ্য হবে, সন্দেহ নেই। এমনকি বয়স্কদেরও বাত রোগে, ক্ষত রোগে কিংবা উন্মাদ পর্যন্ত এই লক্ষণ দুটি থাকলে নিশ্চিত আরোগ্য হয়। ছোট ছোট ছেলে মেয়েদের, বিশেষত দুগ্ধপায়ী শিশুদের মুখের মধ্যে ঘা হলে, বা প্রস্রাব দ্বারের মধ্যে ঘা হলে, অথবা মলদ্বারের মধ্যে ঘা হলে, সাথে শব্দভীতি আর ওইরূপ নিম্ন গতি থাকলে এটি নিশ্চিত আরোগ্য করে। অর্থাৎ প্রস্রাব দ্বারে ঘা হয়েছে কিনা আপনি কি করে বুঝবেন, মলদ্বারে ঘা হয়েছে কিনা কি করে বুঝবেন, যদি পরবর্তীতে হয়তো আলোচনা থাকবে, তবু এখন আরেকবার বলে নেই, পরে যখন আসবে তখন বলাটা দোষের কিছু হবে না। বাচ্চা প্রস্রাব করবে, সে প্রস্রাব চাপ বেগ আসবে, ব্লাডারে প্রস্রাব জমা হয়েছে, প্রস্রাব কিন্তু করেনি, সে খুব ভয় পাবে, কান্নাকাটি করবে। কেন? তার একটা অভিজ্ঞতা হয়েছে, বরাক্সের সে, তার প্রস্রাব দ্বারে ঘা হয়েছে, ঘায়ের ওখান দিয়ে যখন প্রস্রাবটা পাস করবে, তখন তার যন্ত্রণা হবে, ব্যথা লাগবে, কষ্ট হবে। ওই অভিজ্ঞতা থেকে সে, যেহেতু প্রথমবার হয়েছিল, তাই দ্বিতীয় তৃতীয় চতুর্থবারে যখন সে প্রস্রাবের বেগ আসবে, তখনই সে ভয় পাবে যে এই প্রস্রাবটা করলেই আমার যন্ত্রণা হবে। এই অভিজ্ঞতা থেকে সে
ভয় পায়, সেটা পায়খানা করা হোক আর প্রস্রাব করা হোক। একটু আগেও বললাম, সোহাগার, খই বা মধু শিশুদের জিহ্বায় লাগিয়ে দেওয়া হতো আগে, যা ন্যায়সঙ্গত নয়। ন্যায়সঙ্গত নয়, স্থূলমাত্রা, এই জন্য আগে ব্যাখ্যা দিয়েছি। শিশুরা এরূপ মুখের ঘায়ে স্তন পান করতে পারে না, মাতৃদুগ্ধ পান করতে পারে না। কারণ মুখে ঘা হলে কি করে হবে, ব্যথা লাগবে, আঘাত লাগবে, তাই তারা এটা পান করতে পারে না ওই সময়। বোরাক্সের স্তন্যদায়িনী মাতাদেরও মুখের মধ্যে এরূপ ঘা হয়। তাদের স্তনের দুধ এত গাঢ় কিংবা বিষাদ হয়ে যায় যে শিশুরা তা খেতে চায় না। সময় সময় শিশুরা যে স্তনটি পান করে ঠিক তার বিপরীত স্তনটির মধ্যে দারুণ অস্বস্তি বোধ থাকে বা ব্যথা বোধ করতে থাকে। কখনো দুধ পান শেষ হলেও এরূপ অনুভূতি থাকে, তখন কিছুক্ষণ চেপে ধরলে উপশম বোধ করে। অর্থাৎ যদি বোরাক্সের রোগীটা মা হয়, স্তন্যদায়িনী মা হয়, সেক্ষেত্রে অংশ শরীরের মধ্যে আছে কোনো না কোনো ভাবে, তাই তার স্তনের দুধ খুবই গাঢ় হয়ে যায় কিংবা বিষাদ হয়ে যায়। আর যদি যেটাতে স্বাদ থাকবে না, বিষাদ হয়ে যাবে, বাচ্চা মুখে নেওয়া মাত্রই সে মুখ আর দুধ খাইতে চাইবে না, দুধ পান করতে চাইবে না। তখন মা বকবে, মা শিশুকে জোর করে দুধ খাওয়াতে চাবে, এটা যেন ভুলেও না করানো হয়। সমস্যাটা বাচ্চার নয়, সমস্যাটা বাচ্চার মায়ের। এই জন্য বাচ্চার মায়ের দুধ সেটা পরীক্ষা করে নিতে হবে। যারা বড় আছে তারা একটু দুধ বের করে সেটা জিহ্বায় দিলেই তারা এই টেস্টটা বুঝতে পারে, সেই কাজটা করতে হবে। এবং তখন চিকিৎসাটা, তখন কি করে মায়েরা, বাচ্চাকে চিকিৎসা করে যে বাচ্চা দুধ খাচ্ছে না কেন। আর বাচ্চা যখনই দুধ খাবে না তখন তার পেটে ক্ষুধা থাকবে, কান্নাকাটি করবে, কান দুর্বল হয়ে যাবে। তখন মনে হয় যে সমস্যাটা বাচ্চার, আসলে সমস্যাটা বাচ্চার নয়, বাচ্চার মায়ের। বাচ্চার মাকে চিকিৎসা দিলে বাচ্চাও আস্তে আস্তে সুস্থতার দিকে চলে যাবে, রুচি সহ। আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ, সেটি হলো মায়ের যে স্তনটি বাচ্চা পান করবে তার বিপরীত যে স্তন আছে, যদি ডান স্তন পান করে বাম স্তনে, তাদের একটা অস্বস্তি বোধ হয়। এমন একটা অস্বস্তি বোধ মা খুবই সহ্য করতে পারে না। তখন যদি ওই স্তনটি ম্যাসেজ করে কিংবা একটু মর্দন করে, তখন সেই অস্বস্তি ভাবটি কেটে যায়। দুধ পান করার কিছুক্ষণ পর পর্যন্ত এই অনুভূতিটুকু থাকে, তারপরে আস্তে আস্তে মেসেজ করলে, নিজেই হয়তো মেসেজ করলে আস্তে আস্তে সেটা হয়ে যায়। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ, একটি পিকুলিয়ার একটি লক্ষণ। স্ত্রীর যৌনাঙ্গ জরায়ু হতে অত্যন্ত ক্ষতকর চুলকানিযুক্ত সাদা স্রাব নির্গত হয়। অত্যন্ত ক্ষতকর চুলকানিযুক্ত সাদা স্রাব, যা দেখতে ডিমের সাদা অংশের মতো এবং তা অত্যন্ত গরম বোধ করে। এই কথাটুকুই যথেষ্ট। কয়টি লক্ষণ পেলাম? ক্ষতকর, চুলকানিযুক্ত, ডিমের লালার মতো গাঢ় এবং গরম, এই 4টি লক্ষণ। তার মধ্যে গরমটা হলো পিকুলিয়ার লক্ষণ এর মধ্যে। কারণ পিকুলিয়ার বা অদ্ভুত লক্ষণ চিনতে হবে সকলকে। ইতিপূর্বে আলোচনা করেছি কি করে অদ্ভুত লক্ষণটা চিনতে হবে। আপনি চিনলেই ওষুধ পড়তে গেলে যে বই থেকে পড়েন না কেন, আপনি আলাদা করে নোট করে রাখতে পারবেন। তো ক্ষতকর অনেক ওষুধে আছে, চুলকানিযুক্ত অনেক ওষুধে আছে, কিন্তু ডিমের সাদা অংশের মতো লালার মতো আছে অনেক ওষুধে, কিন্তু গরম বোধ বোরাক্স আর অন্য কোনো ওষুধে দেখা যায় না। তাহলে এটা আমাদের মনে রাখতেই হবে। আর যদি ঋতুস্রাবের সময় গরম রক্ত বের হয়, রক্তস্রাব হয়, সেটা কিন্তু বোরাক্স নয়, তখন বেলেডোনা। আবার বেলেডোনা ওষুধ যখন পড়তে যাবেন তখন হয়তো এই বোরাক্সের এই উদাহরণটি অনেকে দেবে। বোরাক্স সাদা স্রাব লিউকোরিয়ার ক্ষেত্রে আর গরম রক্ত বেলেডোনার ক্ষেত্রে প্রযোজ্য। 2 সপ্তাহ ব্যাপী বিদায়ী প্রদস্রাব হয় একটানা। আসলে তো বাংলাদেশে মেয়েদের নিয়ম অনুযায়ী
3 দিন থেকে 7 দিন, ইসলামী আইডিওলজি মোতাবেক 10 দিন পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে 2 সপ্তাহ যদি থাকে, 14 দিন যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই একটু অসুস্থতা মনে করতে হবে। কখন আবার এই লিউকোরিয়াটা পা দিয়ে গড়িয়ে পড়ে। ঋতুকালে অত্যন্ত যন্ত্রণা হতে থাকে। ঋতুকালে প্রধানত 2টি বৈশিষ্ট্য স্পষ্ট থাকে, মনে রাখতে হবে। 2টি বৈশিষ্ট্য, একটা ঋতুস্রাবের সাথে খন্ড খন্ড চাপ চাপ রক্ত নির্গত হতে থাকে, খন্ড খন্ড চাপ চাপ রক্ত নির্গত হতে থাকে। দই যেরকম চাপ চাপ থাকে, ঠিক সেই রকম চাপ চাপ রক্ত নির্গত হতে থাকে। 2 নম্বর হলো, যতক্ষণ ওই খন্ড খন্ড বা চাপ চাপ রক্তস্রাব বের না হয়, ততক্ষণ বেদনায় ছটফট করতে থাকে এবং সেগুলি নির্গমন হলে উপশম করে। এই 2টি লক্ষণ কিন্তু আমাদের সাদা স্রাবের ক্ষেত্রে মনে রাখতেই হচ্ছে, রাখতে হবেই। তাহলে অধিকাংশই কিন্তু সাদা স্রাবের ক্ষেত্রে চোখ বন্ধ করে বোরাক্স ব্যবহার করে। মোটেও নয়, এটা কখনোই করা যাবে না। একটি রোগীর চিত্র পুরোপুরি না করা পর্যন্ত, চিত্র বের করা না পর্যন্ত সেই ওষুধটি ব্যবহার করা যাবে না। তবে সকল ক্ষেত্রেই আপনি অনেক লক্ষণ পেয়ে যাবেন এমন নয়। যেমন আজকে একটি আমি রোগী, এর মধ্যে রিলেটেড যেহেতু, আমি একটি কেস হিস্ট্রি শেয়ার করি, সুযোগই হয় না। আজকে একটি রোগী আসলো, কালকে ফোন দিয়েছিল যে প্রচন্ড সাদা স্রাব হচ্ছে, পেটে তার কমপ্লেইনটা হলো পেটে ব্যথা, তল পেটে প্রচন্ড ব্যথা, খাল ধরা ব্যথা, মানে ক্র্যাম্পিং পেইন যেটাকে বলা হয়, প্রচন্ড ব্যথা, স্পর্শকাতরতা, এরকম টাচ করা যাচ্ছে। কিন্তু তার সাদা স্রাব হচ্ছে গরম অনুভূতি। তো যাই হোক, আজকে আসলো চেম্বারে পেশেন্ট, আসবার পরে আবার বললো যে হ্যাঁ, গরম সাদা স্রাব, ডিমের লালার মতো, ওই রকম ক্ষতকর না। তার মানে ক্ষতকর না, তাহলে ক্ষতকর হতেই হবে তার কোনো মানে নেই। একটি লক্ষণ তো নাও থাকতে পারে। গরম, ডিমের লালার মতো, এবং তার শরীরে কোথাও কেটে গেলে সহজে শুকাতে চায় না। এটি বোরাক্সের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ, পরে আলোচনায় আসছে আর কি। আর নিম্নবীতি আছে, নিম্ন দিকে উপর থেকে যদি কুয়া থাকে, নিচের দিকে নিচু জায়গা থাকে, গর্ত থাকে অনেক, সেখানে তাকালে তার ভয় লাগে। এই কয়েকটি লক্ষণের উপর তাকে বোরাক্স দেওয়া হলো, এবং তার কিছুক্ষণ পর খোঁজ দেখা হলো, হ্যাঁ, তার অনেকটুকু আরাম আছে, অনেক অনেক। তাহলে একটি রোগীর মধ্যে একটি ওষুধে সব লক্ষণ থাকতে হবে এমন নয়। ক্যারেক্টারিস্টিক কিংবা পিকুলিয়ার লক্ষণ কিছু থাকলেই আমরা সেই ওষুধটি সেই রোগীতে ব্যবহার করতে পারবো। চুলে জটা বাঁধে। বোরাক্স রোগীরা মাথায় চুল কোঁকড়ানো বা গুচ্ছবদ্ধ হয়, ফলে মস্তকে সহজে চিরুনি দেওয়া যায় না। জটাগুলি কেটে ফেললেও আবারও জটা বাঁধে। রোগীকে জিজ্ঞেস করতে হবে যে আপনার চুল কি সহজে জট বাঁধে? হ্যাঁ, মেয়েদের চুল, অনেক চুল, ঘন চুল জটা বাঁধতেই পারে, কিন্তু চিরুনি করে ফ্রেশ করে রেখে দিল, কিছুক্ষণ আবার আপনি জটা বেঁধে যায়। সেই ক্ষেত্রে অন্যান্য সাধারণের চেয়ে একটু বেশি জটা বাঁধে। এই ক্ষেত্রে আমরা বোরাক্সের কথা কিন্তু একটু ভাবতেই পারি। এবার চোখের পাতার চুলগুলিও জটা বাঁধে। সকালে তা অনেক কষ্টে ছাড়াতে হয়। চোখের পাতার চুল বাইরের দিকে না বেড়ে বরঞ্চ ভেতরের দিকে বেড়ে যায় বা ভেতরের দিকে বেঁকে যায়। অর্থাৎ চোখের যে পাতা আছে, চোখ বন্ধ করলে হয়তো ঘুমায় গেল, ভেতরের দিকে কোনাটা ঢুকে যায় চোখের ভিতরে। স্ত্রী লোকের উন্মাদ রোগ বোরাক্স। বোরাক্স রোগের উন্মাদ লক্ষণে মানসিকভাবে তাদের প্রবল ভীতু থাকে এবং উৎকণ্ঠা থাকে, যা রাত 11টা পর্যন্ত বাড়তেই থাকে। হতে পারে সকাল 11টা থেকে বাড়তেছে, রাত 11টা পর্যন্ত বাড়তে থাকে, অথবা রাত 11টা পর্যন্ত তাদের জাগিয়ে রাখে, এরপর স্বাভাবিক হতে থাকে কিংবা ঘুমিয়ে পড়ে। মানে উন্মাদনা রোগ, সেটা মূর্ছা বায়ুগ্রস্ত হতে পারে, সন্ন্যাস রোগ হতে পারে, কিংবা ঠিক 11টা যখনই শুরু হোক 11টা পর্যন্ত জেগে থাকে, কিংবা 11টা পর্যন্ত ওই লক্ষণগুলো, উপসর্গগুলো থাকে। তারপরে আস্তে আস্তে 11টার সময় চলে যায়, তখন আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে কিংবা সুস্থ হয়ে যায়।
যাদের একটি নির্দিষ্ট কাল ব্যবধানে উন্মাদ লক্ষণ প্রকাশ পায় তাদের ক্ষেত্রে এই লক্ষণটা আরো বেশি প্রকটভাবে আমরা দেখতে পাই। নাকের অগ্রভাগ বা মাথাটা উজ্জ্বল লাল বর্ণ, যুবতীদের নাক লাল হয়, তবে কালোদের তো হয় না, ফর্সা হলে তাদের হয় বিশেষ করে। চর্ম, বোরাক্স রোগীর চর্ম ছিঁড়ে গেলে, কেটে গেলে বা ক্ষত হলে সহজে পেকে যায়, চর্ম অস্বাস্থ্যকর চর্ম বলা হয়। এই লক্ষণটি কিন্তু আরো অনেক ওষুধে আছে। আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে, 1 নম্বরে হিপারসাল, বোরাক্স, গ্রাফাইট, সালফার, মার্কসল, সাইলিশিয়া, আরো বেশ কিছু ওষুধে থাকতে পারে। নিদ্রা, দিনে ঘুম ঘুম ভাব এবং রাতে নিদ্রাহীন থাকে। দিনে ঘুম ঘুম ভাব, রাতে নিদ্রাহীন, এটা কিন্তু একটা অদ্ভুত লক্ষণ, পিকুলিয়ার লক্ষণ। কারণ রাতে ঘুমাবে, এটাই স্বাভাবিক, দিনে ঘুম ঘুম ভাব, রাতে নিদ্রাহীন, এই অসামঞ্জস্যতা, অযৌক্তিক কথাটাই অদ্ভুত লক্ষণের তালিকায় লিপিবদ্ধ হয়। রাতে নিদ্রার মধ্যে অত্যন্ত গরম অনুভব করে, রাতে যখন ঘুমিয়ে যায় সে অত্যন্ত গরম অনুভব করে। বমি, কাজের বিষয় চিন্তা করতে গেলে প্রবল বমি ইচ্ছা দেখা দেয়, অর্থাৎ কোন প্রকার চিন্তা করতে থাকলে তার বমি ভাব আর উত্তেজনা দেখা দেয়, তখন তাকে কাজ ছেড়ে কিছুক্ষণ বিশ্রাম নিলে স্বাভাবিক হয়। কোনো কাজ করতে হবে, সেটা মস্তিষ্কের কাজ হোক আর শারীরিক কাজ হোক, করতে গেলেই, কাজ করতে গেলে তো মাথায় চিন্তা আসবেই, পরিশ্রম হবে মানসিক ভাবে, তখনই তার বমি বমি ভাব হয়, তখন তাকে কাজ ছেড়ে রেস্ট নিতে হবে। এটি খুব অদ্ভুত একটি লক্ষণ। ব্যথাযুক্ত স্থানে চাপ দিলেই উচ্চ উদ্গার সহ ঢেকুর উঠতে থাকে, ব্যথাযুক্ত স্থানে চাপ দিলে উচ্চ উদ্গার সহ ঢেকুর উঠতে থাকে, এটি মনে রাখার মতো একটি স্মরণযোগ্য লক্ষণ। এবারে আসছে হ্রাস বৃদ্ধিতে। বৃদ্ধি নিম্ন গতিতে, হঠাৎ সামান্য শব্দে, ধূমপানে, যার ফলে ডায়রিয়া দেখা দিতে পারে, ধূমপানে ডায়রিয়া দেখা দিতে পারে। ঠান্ডা প্রকৃতির আবহাওয়া, প্রস্রাব করার পূর্বে তার সকল কষ্টগুলো বাড়ায়। হ্রাস উপশম, জোরে চেপে ধরলে, আক্রান্ত স্থান দ্বারা চেপে ধরলে তার কষ্টগুলো কমে যায়। এই ছিল বোরাক্সের মোটামুটি ব্যাখ্যামূলক একটি আলোচনা। এবারে বোরাক্সের এই আলোচনার মধ্যে থেকে আমি একটি চিত্র অঙ্কন করার চেষ্টা করেছি, যেটুকু মনে রাখলেই বোরাক্স, যে কোনো রোগের ক্ষেত্রে বোরাক্স আমরা ব্যবহার করতে পারবো। 1 নম্বর, নিম্ন গতিতে আতঙ্ক, ভীতি এবং বৃদ্ধি। নিম্ন গতিতে কি হয়? ভয় পায়, আতঙ্ক হয় এবং নিম্ন গতিতে বৃদ্ধি হয়, 1 নম্বর। 2 নম্বর হলো শব্দভীতি, এমন দূরের শব্দ শুনে চমকে ওঠে। 3 নম্বর হলো মুখে ঘা, চুলে জটা, এমনকি মুখবিবর উত্তপ্ত থাকে। বাচ্চা যখন মায়ের দুধ স্তন পান করতে থাকে, তখন বাচ্চার মা বলবে, স্তনদায়িনী মা বলবে যে মুখের মধ্যে এত গরম, যেমন, আর গরম কোথায়? লিউকোরিয়াতে গরম, লিউকোরে সাদাচার বের হয়, বাচ্চার মুখের মধ্যেও গরম বের হয়। শিশু যে স্তনটি পান করে তার বিপরীত স্তনটিতে অস্বস্তি বোধ বা বেদনা অনুভূত হতে থাকে। 5 নম্বর, কোনো কাজ করলে উক্ত কাজের চিন্তার জন্য বমি হয়। 6 নম্বর, বেলা 11টার সময় রোগ লক্ষণের বৃদ্ধি এবং রাত্রি 11টা পর্যন্ত তা বলবৎ থাকে, তারপর উপশম বোধ করে। 7 নম্বর, নাকের ডগা লাল, বিশেষ করে যুবতীদের নাক। 8 নম্বরে, শিশু দুধ পান করতে চায় না, কারণ দুধ খুব ঘন এবং বিষাদ হয়, মাতৃস্তন্য খুব ঘন আর বিষাদ হওয়ার কারণে দুধ পান করতে চায় না। 9 নম্বর, ঠান্ডা অসহ্য, তবে বক্ষস্থলের বেদনা ঠান্ডা পানিতে ধুলে উপশম বোধ করে। ঠান্ডা পানিতে গোসল করলে কাশি বৃদ্ধি পায়, যদিও গরম কাতর হিসেবে দেখানো হয়েছে ওষুধটিকে। 10 নম্বর, সাদা স্রাব ডিমের লালার মতো এবং গরম অনুভূত হয়। এবং সমাপ্ত। আপনাদের অসংখ্য ধন্যবাদ ধৈর্যের সঙ্গে আমার এই বোরাক্সের আলোচনার মধ্যে এতক্ষণ পর্যন্ত থাকবার জন্য। সম্মানিত উপস্থিতি, এই লক্ষণ কয়েকটি যদি আমরা মনে রাখতে পারি, তা আমার মনে হয় যে যে রোগী হোক না কেন, বোরাক্সের রোগী আমরা ইনশাল্লাহ উপযুক্ত ক্ষেত্রে একমাত্রা বোরাক্স দিয়ে আমরা
আরোগ্যের দিকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। হাত উঠিয়েছেন কে? আমি একটু প্রশ্নোত্তর পর সময় দিব, আমি আলোচনার একটু ফিনিশিং দিইনি, যদিও আলোচনার শেষের দিকে। তো বোরাক্সের যে 10টি লক্ষণ বললাম, এর মধ্যে থেকে সকল লক্ষণ রোগীর মধ্যে কিন্তু পাওয়া যাবে না। কিন্তু শব্দভীতি, নিম্ন গতিতে ভীতি, এগুলা হলো সর্বাঙ্গীন লক্ষণ, ব্যাপক লক্ষণ। আর আঙ্গিক লক্ষণ যেটা বললাম, সেটা লিউকোরিয়ার ক্ষেত্রে হতে পারে, নাকের ক্ষেত্রে হতে পারে, চোখের ক্ষেত্রে চোখের পাতার মধ্যে পাতাগুলো ঢুকে যাচ্ছে, সেটা চোখের কষ্টের ক্ষেত্রে হতে পারে। কিন্তু ব্যাপক লক্ষণ যেগুলা, জেনারেল সিমটম যেগুলা, সর্বাঙ্গীন লক্ষণ যেগুলা, সেই লক্ষণগুলো আমাদের সকল রোগীর ক্ষেত্রে সমানভাবে ব্যবহার করতে হবে। এখন বাচ্চা, ছোট শিশু, তার প্রস্রাবে যন্ত্রণা, সেটা যখন নিয়ে আসবে, তখন আমাকে কিন্তু ওই সর্বাঙ্গীন লক্ষণগুলো খুঁজে বের করতে হবে। কি? তার নিম্ন গতিতে ভয় হয় কিনা, অল্প একটু শব্দে চমকে ওঠে কিনা, এই কথাগুলো কিন্তু আমাদের জানতে হবে। এখন যদি জিজ্ঞেস করেন বাচ্চা যে কোনো কিছু কেটে গেলে, ছিঁড়ে গেলে তাড়াতাড়ি শুকোয় কিনা, বাচ্চার তো কাটার সুযোগই কম থাকে। তাহলে এই লক্ষণটি ওই ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে, আমরা সেটা প্রমাণ করার সুযোগ নাও পেতে পারি। কিন্তু নিম্ন গতিতে ভীতি, শব্দ ভীতি, এই দুটি লক্ষণ সব সময়ের জন্য বোরাক্সের ডান হাত বাম হাত হয়ে থাকে। আর অন্যান্য আনুষঙ্গিক যে লক্ষণগুলো আছে, আঙ্গিক লক্ষণগুলো আছে, আঙ্গিক লক্ষণের যে বিশেষত্ব সম্পন্ন আঙ্গিক লক্ষণ আছে, সেগুলো যদি পাই, আমরা অনায়াসে এই ওষুধটি একটু উপযুক্ত রোগী খুঁজে পাবো এবং উপযুক্ত ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে রোগী আরোগ্যের দিকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এই ছিল আমার আজকের বোরাক সম্পর্কে আলোচনা। এবারে বলেন কোনো কোয়েশ্চেন থাকলে।